আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আপনাদের সকলে ভালো থাকা কুড়িঘরের প্রত্যেকটা সদস্যের কামনা। সতেজ স্নিগ্ধ আবহাওয়ায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুড়িঘর আয়োজিত অনুষ্ঠান প্রজন্মের চোখে রসুলপুর। আসলে স্মৃতি কথা, আসলে আমাদের অতীত সবই আমাদের স্মৃতি। তো আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের অনুষ্ঠানে আনতে পেরেছি আমাদের বাইতুল আমান জামের মসজিদের সর্বপ্রথম সভাপতি জনাব আব্দুল ওয়াহাব সুদের কাকাকে এবং আমাদের বর্তমান রানিং সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া শেখ। আসলে আমরা পরিচয় আমাদের বৃহত্তর রসুলপুরের সর্বপ্রথম সভাপতি আব্দুল ওয়াহাব সুদের কাকার সাথে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। এখন আমরা পরিচয় আমাদের বর্তমান বৃহত্তর রসুলপুরের সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া শেখ কাকার সাথে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ ভালো আছি। আমরা আমাদের ওয়াহাব সুদের কাকার সাথে কিছু কথা জানতে চাই। কাকা, আপনি রসুলপুরে আসছিলেন কত সালে? আমি রসুলপুরে আসছি 1948 সালে অথবা 49। আপনি রসুলপুরে এসে মানে রসুলপুরের পরিবেশটা কেমন দেখছিলেন? মানুষ কতজন ছিল? রসুলপুর যখন আসছি আমি আসার আগে মজিবর আর ওই আহমদ ব্যাপারী, কাদের ব্যাপারী, মজিদ শিকদার, এই কয়টা বাড়ি। আর ওই দিকে ছিল ওই মস্তান, রাজ্জাক মস্তান আর মনুরুদ্দিন। আর এর মাঝে কিছু ছিল ধান খেত। মানে আমাদের এই সম্পূর্ণ এরিয়াটা ছিল ধান খেত। আচ্ছা, তা এখানে মানে আপনাদের হাতে গোনা 4-5টা ফ্যামিলি ছিল পুরো রসুলপুরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যখন কাকা আসছেন এখানকার রাস্তার কি অবস্থা কেমন ছিল? আপনি রাস্তায় তখন রাস্তা ছিল না, তখন কোনো রাস্তা ছিল না। এই ক্ষেত্রের পাথর দিয়ে হাঁটতে হইতো। বর্ষা আসার পরে আমার ঘরের কোলার থেকে ওই একটা সাঁকো দিলাম, ওই বাসের সাঁকো, ওই সাঁকো দিয়ে চলাচল হয়েছে। এরপরে এই প্রত্যেক বাড়ি থেকে একটু একটু করে বাড়ি ওই সাঁকো জয়েন্ট হলো। সাঁকো বাড়ি থেকে বাড়ি সাঁকো জয়েন্টগুলো হয়েছিল। জয়েন্ট হলো। আচ্ছা, ধন্যবাদ কাকা। দর্শক, আমি এখন যেতে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি জনাব লাল মিয়া শেখ কাকার কাছে। কাকা, আপনি যখন রসুলপুরে আসেন তখন কত সাল ছিল? এটা ছিল 1993। 1993 আপনি রসুলপুরে আসেন। তখন এসে আপনি রসুলপুরে কেমন পরিবেশ পেলেন? তখন রাস্তাঘাট সেরকম ছিল না, রাস্তাঘাট ছিল কাঁচা, ছিল কাঁচা মাটির রাস্তা। যারা সিদ্ধার সাথে যেটা বললো, ওই পরে থেকে আমি আইসা রাস্তাঘাট সব কাঁচা দেখছি। এবং এখানে কোনো গাড়ি ঘোড়া রিক্সা মিক্সা কোনো কিছু চলতো না। আপনাদের রিক্সালে কোথায় রিক্সা? আমরা মোটামুটি ঢাকা মেসে থেকে এখানে হাইটে আসতাম, রেল লাইন হাইটে আসতাম। আবার মাঝে মাঝে পাগলা নাই না বউবাজারের মোড়াইয়া নামতাম, ওইখান থেকে আবার হাইটে আসতাম। এখানে সব কি মাটির রাস্তা ছিল? মাটির রাস্তায় ছিল। আবার ঝড় বৃষ্টি হলে পানি কিছু থাকতো। এখানে কি নৌকার পরিস্থিতি ছিল? নৌকা আমি এসা পাই নাই, তবে ওই যে কাদা পানি ছিল। 98 আর 88 বছর নৌকা চলছে বন্যার সময়। বন্যার সময় মানে বন্যার সময় নৌকা চলতো না, শুকনার সময় মাটির রাস্তা ছিল। তো আপনি এখানে পরিবেশ কি দেখছিলেন? এখানে কি ধান ক্ষেত এরকমই ছিল সব? না, আমি ধান ক্ষেত সেরকম একটা পাই নাই। একটু উত্তর সাইডে মধ্য রসুলের পরের ওই সাইডে আবার একটু ধান ক্ষেত ছিল। এখানে মোটামুটি এই জায়গাটায় যে সিদ্ধার সাহেবের এই জায়গা নিয়ে এইগুলো সব খালি ছিল। আর বাড়িঘর মোটামুটি আমি পাইছি, মোটামুটি ভালোই পেয়েছি। মোটামুটি কতগুলো বাড়িঘর হবে আশেপাশে সব মিলিয়ে? বাড়িঘর তো এখন যেমন আমার সমাজের কথা বলছি, এখনো প্রায় 200-র মতো। ওই সময় হয়তো 70-80টা। মানে পুরো বৃহত্তর রসুলপুর মিলে 70-80 বাড়ি? বৃহত্তম রসুলপুর না, আমি বলছি আমার সমাজের কথা। এই পশ্চিম রসুলপুরটা? হ্যাঁ, আর বৃহত্তম রসুলপুর 200-250 তো হবে। তখন তো অনেক বড় এলাকা, তো 200-250 বাড়ি ঘর ছিল। আর মাঝে মাঝে ফাঁকা ছিল, ধান খেতের মতো ছিল, পুকুর ছিল, এগুলি দেখছি। তখনকার এখানকার মানুষের মানে মেন পেশা কি ছিল? সবাই এখানকার স্থানে এখানে কাজ করতো নাকি অন্য কোথাও কাজ করতো এখানে থাকতো? এইখানে অনেকেই, যেমন আমি তো কাজ করতাম ঢাকা, এইখানে এসে থাকতাম। আর আমাদের এখানে এখন হয়তো আমরা বাড়িওয়ালার অনেক কিছু এসে আমাদের এখানে মোটামুটি নিম্নবিত্তর ঘরের লোকজনই আমরা বেশিরভাগ ছিলাম, মেজরিটি % যেটা বেশি ছিলাম।
তারপরে কিছু কিছু ছিল মোটামুটি সচ্ছল আর কি, স্বচ্ছ ছিল। খাইয়া দেয়া মোটামুটি কিছু আর উপার্জন করতো, এই ধরনের কিছু ছিল। তো কাকা আপনারা যখন ছিলেন তখন তো এখানে কোনো মসজিদ ছিল না। না, তখন কোনো মসজিদ ছিল না, মক্তব ছিল না। হঠাৎ আমি ওই কিছুদিন পরেই একদিন আমার বাড়ির সামনে দাঁড়ানো রাজ্জাক মোস্তান সবাই এসে আমাকে প্রশ্ন করলো যে ভাই, আমরা ওইদিকে কয়েকটা বাড়ি আর এখানে আপনারা কয়েকটা বাড়ি আছেন, এই প্রত্যেকটা বাড়িতে আমাদের একটা পরিচয় হওয়া দরকার। আমরা একটা করি, সমিতি করি, প্রত্যেক মাসে মাসে কিছু পয়সা রাখবো, ওইতে আমরা পয়সা আমাদের একটা পরিচয় হবে। ওই সময়ে আমার কিন্তু আগের কোনো পরিকল্পনা বা কোনো ইচ্ছা কিছুই ছিল না। ওই সময় আমি মুখটা বাইরে গেল, ভাই আমরা সমিতি না করিয়া এখানে একটা বক্তব্য ঘর করি, যে বক্তব্য ঘরে আমাদের বাচ্চারা লেখাপড়া করবে, আমাদের প্রত্যেক সপ্তাহে বা মাসে একদিন বসা হবে, এতে আমাদের যথেষ্ট পরিচয়। এই কথা বলার পরে উনি বলে তাহলে আজকে বিকালে আমরা একটু বসবো। আচ্ছা ঠিক আছে, কোথায় বসবেন? মনোরুদ্দির বাড়িতে ওখানে একটু বলো, ওখানে বলবো। আচ্ছা ঠিক আছে। আমি লোকদিন মোল্লা সাহেবকে খবর দিলাম, উনি আছে আন্তঃ থাকে, উনি ওই দিকে একটা জমি কিনছে, উনি আর ফরিদ নোয়াখালীর দুইজন। তো সন্ধ্যার পরে দেখে ওনার দুজন আসছে, আসার পরে ওই মনোরুদ্দির ওখানে বসেই আমাদের কথাবার্তা শুরু হলো। শুরু হওয়ার পরে আমি প্রথমে ওনাদের বললাম যে আপনারা যদি বক্তব্য মনে করছেন, বক্তব্যের কথা এর সমিতির কথা বলছেন, ওটার মধ্যে আমি সম্মত না। আপনারা যদি বক্তব্য করেন, বক্তব্য ঘরের মাঝে আমরা প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার বৈঠক করবো, এবার বিভিন্ন কাজ আছে, তো এইগুলো আমাদের দেখাশোনা করতে হবে। ওটা করলে আমি আপনাদের সাথে একমত হবো। এক ব্যক্তি সবাই এই করে নিল যে আমরা এখন বক্তব্য ঘর করি, বক্তব্য ঘর করলে ওখানে আমাদের বাচ্চারা নামাজ কালাম শিখবে, কোরআন শিখবে, তাতে আমাদেরও উপকার হলো, বাচ্চাদেরও উপকার হলো। আর অদূর ভবিষ্যতে এই বক্তব্য থাকবো না, যখন এই মহল্লা লোকারণ্য হয়ে যাবে, তখন ইনশাল্লাহ এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে বলে আশা করি আমরা। এই ভাষণ দিল আমিন মোল্লা সাহেব। আচ্ছা, সবাই যখন সম্মত হয়ে বলল, তখন রাজ্জাক মোস্তান বলল এই করেন, তাহলে একটা কমিটি করা হোক, দায়ী আছে আমরা একজন। তখন আমি বলল আপনার সব পরিচয় দিল, প্রস্তাব দিল যে হাফিজ শিকদারকে এখানে সভাপতি করা হোক, আর মুজিবর এখন ভাই উনি চলে গেছে, ওনাকে সেক্রেটারি করা হোক। ওই সবাই এক সমর্থন দিল, সমর্থন দেওয়ার পরে আমরা ওই দিনের মতো মিটিং শেষ করলাম। আরও কথা হয়েছে, একজন হুজুর লাগবো, তার বেতন কীভাবে হবে, তার কয়টায় করে দেখতে পারবো। অনেক বললাম তাহলে একজন হুজুর যদি এখানে রাখতে হয় অন্তত 120-25 টাকার কমে আসবে না কেউ। 120-25 টাকা বেতন মানে ঘন্টাখানিক সকালে পরে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে না, শুধু ঘন্টাখানিক নামাজ পড়াবে, কোনো জায়গা নেই। বাচ্চাদের পড়ানোর জন্য? হ্যাঁ, বাচ্চাদের পড়ানোর জন্য। তখন রাজ্জাক মোস্তান বলবে যে তার হুজুর আমি একজন ঠিক করে আনো, 2-1 দিন পরে। আচ্ছা ঠিক আছে। 3 বা 4 দিন পরে নোয়াখালীর একটা লোক কালো করিয়া ওই লোকটা কাঁদছে। আবার আমরা কেমন সেখানে তার সাথে কথাবার্তা সকালে আসবে, ফজর নামাজ পড়ে আইসা আমাদের বাচ্চাদের যে কজনে পরে সে ছুটে চলে যাবে, বেতন 125 টাকা। আচ্ছা আমরা ছেড়ে করে নিলাম। তাহলে বাড়ি ভর্তি কত দেওয়া লাগবে? বাড়ি ভর্তি আমরা একটা হিসাব করলাম, বাড়ি কারো কেউ করে নাই, কেউ করছে, 60-70 টাকা করবো। আচ্ছা বাকি টাকা যখন আমি মোল্লা ভাই বললো যে বাকি টাকা আমি যতদূর সম্ভব 4 থেকে
কিছু কিছু বিএলএ দাঁড়াইয়া আমি কিছু উঠাই দেবো। অনুদানের স্বরূপ। হ্যাঁ, ওইভাবেই চলছে। উনি ওই যে প্রত্যেক মাসের 5 তারিখে উনি যা পারে 20-30 টাকা এটা দেয়, আর আমরা এখানে মিলে যেতে করে 70 টাকা উঠাই। এইভাবে আপনার মক্তব্য শুরু হয়। এই মক্তব্য শুরু হইল। কাকা তখন তো আপনাদের এখানে মক্তব ছিল, মসজিদে নামাজের কোনো ব্যবস্থা ছিল না। না, না। আপনার নামাজটা মানে কিভাবে ব্যবস্থা করতেন? নামাজ যার যার ঘরে। যে যার ঘরে একত্রে নামাজ পড়ার কোনো ইয়ে ছিল না। না, তারপরে যে শুক্রবার দিন জুম্মার সময় জুমার সময় ওই ঢাকা ম্যাচ। ঢাকা যে নামাজ পড়ে আসতে হতো। আচ্ছা, তো এখান থেকে আপনারা আসছেন, আপনাদের রাস্তাতে যে আপনি বলে ছিল, মানে এখানে কি রেল লাইনের পর থেকে সাঁকো দিয়ে আপনার বাসা ঢুকতে হতো নাকি? হ্যাঁ, রেললাইন থেকে আমার ঘর ওই একটা চুয়ারি ঘর ছিল, ওই ঘর কোনা পর্যন্ত দিয়া ওইখান দিয়ে সামনে দিয়ে সামনে যেমন বাসা ঢুকতে হতো সবাই। বাসায় ঢুকতে হতো। আচ্ছা, তো কাকা আরেকটা কথা, যেমন আপনারা যখন এই মানে মক্তবটা শেষ করলেন, মসজিদের চিন্তা ভাবনা করলেন, তো মসজিদটা করার মানে প্রকল্প মানে কিভাবে আসলো? ওইটা আরও দীর্ঘায়িত কথা হবে আমার। ওই মক্তব্য চলছে, চৈত্র মাস যখন আসলো, গরম পড়ে গেল, ওইখানে উঠানের মধ্যে পড়া সম্ভব না বাচ্চাদের, গরম। মক্তব ছিল উঠানে পড়ে তো নাকি, মানে কোনো ঘর ছিল না? ঘর ছিল না উঠানে। তখন আমরা চিন্তা করলাম আমাদের ঘরের দরকার, ঘরের দরকার, ঘর কোথায় উঠাবো সেই জায়গাও দরকার। তো রাজ্জাক মাস্তান সব বললো যে আমার ওই 200 ঘরের অর্ধেকটা আমি দিতে পারি, তো অর্ধেকটা গরু মানবো, অর্ধেকটা মক্তব চলবো। মক্তব চলবো। আমি না করলাম যে না সম্ভব না, অর্ধেক ঘরে গরু থাকবো আর অর্ধেক ঘরে আমার বাচ্চারা লেখাপড়া করবো, তাও আল্লাহর কোরআন, এটা সম্ভব না। এটা সম্ভব না, তাহলে কী সম্ভব? তাহলে আমার সম্ভব একটা ঘর উঠাইতে হবে, যেভাবেই হোক একটা মুড়ির ঘর উঠাইতে হবে। ওই দিন ওই মিটিং শেষ করিয়া আমি মজিবর সাহেব আর চান্দিয়া দালান, ও কাদের মিয়ার বাবা মারা গেছে। হ্যাঁ, 3 জন পয়সা রাতে একটু আলাপ আলোচনা করলাম যে ঘর উঠেছে অন্তত আমাদের 1-150 টাকা প্রয়োজন। 1-150 টাকা? হ্যাঁ, 1-150 টাকা প্রয়োজন, বেড়া গোড়া দেওয়া, মাটির মুটির দেওয়া। তাহলে টাকা কোথায়? মজিবর খুব সাহসী ছিল, আর মানুষ করলে টাকা। আমরা একদিন পাগলা বাজার থেকে নামবো, একেবারে যতদূর সম্ভব যাইতে হবে যাবো, যাইয়া আমরা বক্তব্য ঘরের কথা বললে যাবো, যে যা দেয় মানে সাহায্যের জন্য সাহায্য। পাগলা দিকে। হ্যাঁ, আমি ধর 1-150 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই, 50 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই, অবস্থা। সবাই মানে ওই দিন মজুরের মতো। এই 3 তারিখ করিয়া আমি, চান্দিয়া দালান আর মজিবর, 3 জন আমার পাগলা। পাগলা দিয়া কোন দোকানটা থেকে প্রথম ভাত পাচ্ছি তাও আমার মনে আছে। মন্নান করে নাম, পানের দোকান করতো, আমাদের সাথে পরিচয়। তখন আগে বললাম, বলুনি 2 টাকা দিল। মসজিদে 2 টাকা দান করবো। হ্যাঁ, 2 টাকা দিল। এরপরে বিভিন্ন দোকানে বইলা করে ওখান থেকে কিছু উঠাইয়া দিয়ে দিতে হবে না। টাকাটা উঠালেন, দোকানে গেলেন, পাগলা বাজারে গেলেন, হ্যাঁ। এটা আনুমানিক কত সাল হবে তখন? 48-এ বাড়ি উঠছি, এটা তার দ্বিতীয় পরের বছর, মানে 49 হবে খুব সম্ভব। এখন অনেকটা ঘুরে গেছে, আমরা 60-70 মানে 49 এরকম এই দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইভাবে আমরা সাহায্য চাইতে একবার শ্যামবাজার গেছে, মানে পাগলা থেকে শ্যামবাজার পর্যন্ত? শ্যামবাজার পর্যন্ত গেছি, ওখান থেকে 37 টাকা হলো আমাদের। মানে পাগলা থেকে শ্যামবাজার পর্যন্ত আপনার 37 টাকা? 37 টাকায়, হ্যাঁ। ওই 37 টাকা নিয়ে আইসা আমরা চিন্তা করলাম যে এখন উপরের চালটা দেওয়া যাবে আর দেড়া দেওয়া যাবে, কিন্তু নিচের মাটি তো আর দেওয়া যাবে না। তো বলছি মাটির ব্যবস্থা হবে না, আগে এটা হয়ে যাক। এই আমরা ওইখানে বাঁশের দোকান ছিল, বাঁশের দোকান দিয়া একটা চালের রড দিলাম, দেড়া রড দিলাম দিয়া আমরা ওই মজিবরের ওই বাড়ির একটা গাড়া ছিল, ওই গাড়ার মধ্যে বলছিলাম 1 পা রাস্তায় আর 1 পা গাড়ায়। মানে আপনার গাড়ার মধ্যে বাঁশ গাড়ি এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই গাড়াটা কী করি, ওয়াসার থেকে ওয়াসায় চাষবাস চলতেছে, ওদের বইরা কইয়া আমাদের কিছু মাটি দিলেন আপনারা, ওই দুব্বার দাম কিন্তু ফালাই দিলেন,
ওইগুলো আমাকে দেন, আমরা ওই ঘরে নিয়ে রক্ত ঘরে নিয়ে ফেলবো। তোরা স্বীকার করলো, স্বীকার করলো। মাটিও বেশ প্রায় অর্ধেকটা হয়ে গেছে, মক্তব্য অর্ধেক করে ফেলেছে। অর্ধেক হয়ে গেছে। আর একটা তো রাস্তার উপর, আর রাস্তায় বাতর, অর্ধেকটা হয়ে গেছে। এই সময় ওই গাজি করে বলতো, গাজি নতুন বাড়ির ওই পাশে মজিবর বাড়ি পরে ছিল গাজির বাড়ি। তার জায়গা ছিল এখানে। হ্যাঁ, গাজির অনেক জায়গা ছিল। ওই গাজির ধরে নিয়ে গেল পুলিশে গাজির ধরে নিয়ে গেল। আমি মসজিদ এখানে কে জন্য এসে বললো যে গাজির পুলিশে ধরে নিয়ে গেছে। কারে ডাকবো, তখন টাকার মতো কোন মানুষ নাই। আমি গ্রাম দোষ পকেটে 300 টাকা নিয়ে গেল দিয়া ওই সালাম দিয়ে বসলাম হালদারের কাছে। এই রামখান খেয়া তার মাটি নিচ্ছে কোথেকে, ওয়াসার থেকে। ওয়াসার তো মাটি নেয় নাই, আমরা নিজেরা চাষবাস যারা করে ওগুলো তো বলছি যে ওই দুব্বাগুলা আমরা উঠে নেবো, সাথে যা কিছু মাটি যায়। আমরা একটা বক্তব্য করছি, মানে এই যে বসাতে মাটি না কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। ওই দুব্বার সহ মাটি দাদা ওইটা নিয়ে বক্তব্য ঘরে ফেলামো, ওখানে ছেলেবেলা লেখাপড়া করবো। দেখুন তো বাড়ি নেই, ঘর নেই, এখানে মসজিদ নাই, ওই যে বাচ্চা নামাজ কান্না শেখানো। তবে অল্প নরম হইল, 300 টাকা দিলাম। আমি 300 টাকা নিয়ে আসলেন। আমার 3 টাকা করে ছেড়ে দিলাম, এসে বললাম। আস্তে আস্তে বক্তব্য এখানে শুরু হয়ে গেল। পর একদিন ওই মধ্যে কিছু গ্যাপ থেকে দেবো, কিছু গ্যাপ থেকে দেবো। এই যে জায়গাটা মসজিদের, এই জায়গাটার জন্য 2-3 বার গেছি খলিল শিকদার বাড়িতে। আমি মজিবর স্বীকার কর না, এই করতো মুসলিমরা করতো, এই যে মানুষ ছিল আমার খুব বুদ্ধিমান ছিল। যে আপনারা মসজিদের জায়গাতে আসেন কয়জন মানুষ, কে নামাজ পড়বো? 4-5টা এখানে নামাজ পড়বে কে? আর মসজিদে কী করবেন আপনারা? এইভাবে চলতেছে। আমরা 2-3 দিন গেছি, পাই নাই। রাত আবার কীভাবে জন্য ও খলিল শিকদার সাথে পরিচিত, ও নিজে ওইটা বানাইছে, রাজি করছে মসজিদে জায়গা দেওয়ার জন্য। 5% জমি এখানে গানার মধ্যে, এই 5% জমি গানার জন্য মসজিদ। হ্যাঁ, করছে, নিয়ে আসছে। আমি আমার ওই উৎপন্ন জানানো রাজা সেবা হিসাব বললো যে কাম বাগাই আনছে, কি এই জায়গা হয়ে গেছে। একবার ধরে দেওয়া মানে খুশিতে এই জায়গা পাই গেল, আমাদের আর কোনো সমস্যা থাকে না। এই ওই সময় আবার ওই বক্তব্য ঘর ওখান থেকে ভাই এখানে নিয়ে আসলাম। মক্তব্যটা মসজিদে? হ্যাঁ, এখানে আনলাম মসজিদ, এখানে নাম বায়তুল আমের দামে মসজিদ। তখন আপনারা সবাই মিলে নাম ডিসিশন করলেন যেটা নাম হবে বায়তুল আমাদের মসজিদ। হ্যাঁ, ওই মসজিদের মাটি নিচে জায়গা আছে, ওই জায়গা থেকে মাটি কেটে মাটি আনতেছে। এই কাজগুলো কি সব আপনারা নিজেরাই করতেন? হ্যাঁ, আমরাই। মানে আপনারা যে 4-5টা পরিবার ছিলেন, 4-5 পরিবারে যারা ছিল তারা মিলে এরা মিলে ওই মাটি কেটে আনতেছে। কর্মাটির বউ আর কর্মাটি বাধা দিল, পরে রাতের সাথে সাথে একটু পার্থক্য হইল। তর্কাতর্কের মধ্যেই মাটি কাটা চলতেছে। ওই কর্মের বউ দিয়ে করলো প্লিজ হানা দিয়া মাটি কাটার জন্য। হ্যাঁ, উদ্দেশ্য এইটাই ওদের মূল ইয়ে, তাকে দেখতে মাটি নেয়। আর আমার ওই মাটি আমার জায়গা তো পামু 5% জমি, এই গানের মধ্যে মানুষ জায়গা পামু। 5% জায়গা, কিছু জায়গা পড়তেছিলেন ওই মাটি, ওখান থেকে মাটি নিয়ে। হ্যাঁ, গভর্নমেন্ট বলে কেস করছে কি আমাকে রাস্তার মধ্যে থেকে অমুকে আমার গানি একজন, লাজা সাহেব একজন, হারুন একজন, আরো রেখে গেছিল খেয়াল নেই। এরা আমাকে রাস্তার মধ্যে কাপড় চুপড় ছিঁড়ে দিয়া আমার অপমানজনক একটা কথা বলছে। 15,000 টাকা ছিল, 15,000 টাকা নিয়ে গেছে। এই কেসটা কইরা আর কাউকে জানায়নি,
হ্যাঁ কিছু হচ্ছে আমরা জানি না, আমাদের নিশ্চিন্তায় আমার এইদিকে কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ একদিন আমি আবার ওই সময় ইরাকে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি, হয়ে গেছে পরিকল্পনা, 2 দিন পরেই আমার ফ্লাইট আসবে। হ্যাঁ, তো ওই ঘরের সময় হঠাৎ আমার কে যখন নাম দিয়ে ডাক দিল, মানে পুলিশের আপনার নামটা রাখলো। হ্যাঁ যে সিংহ সব বাড়িতে আছেন কিনা, আমি ধরে গেছি, হ্যাঁ আছি আছি। একদিন তারা আর 2 জন পুলিশ দাঁড়ানো, আমার দিকে পুলিশ দাঁড়ান দিকে আপনার নাম, আমার নাম আব্দুল রহমান সিকদার, আপনার বাবার নাম মোহাম্মদ নাসির সিকদার, আপনার অ্যারেস্ট। আমি অ্যারেস্ট ভালো কথা মাইনে নিলাম, স্যার কেসটা কি তা তো আমার জানতে হবে। আমি অ্যারেস্ট আপনার পার্সোনাল মাইনে নিয়েছি, কিন্তু কেসটা আমার জানতে হবে। টান দিয়া শুনে নো, আচ্ছা শোনার পর ঠিক আছে। আমি বললাম স্যার এক কাজ করি, ওর বাদিয়ে ডাকেন ডাকা, ওই বাদিয়ে এসে বলো কোন দিন কখন কোথায় তার সাথে এই ঘটনা আমার, যারা আমাকে সাবন দেয় বলছি। তো ওয়ারেন্ট হয়ে গেছে, আপনার নিতে হবে। চলে তো একটু দাঁড়ান, কাপড় পাপড় গেছিলাম, গায়ে একটা গেঞ্জি একটা কয়েকটা কান্দের ঘরে গেলাম। আমার বাবা আছে তখন, বাবার এই ব্যাপার এসে তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার ব্যাপার কি করতে হবে না হবে আমি বুঝবো, ভয় করিও না। আইলাম দাদার কাছে, আইলাম পরে এক হাইটা ওই যে স্কুল ওখান থেকে রিক্সা, ওই রিক্সা উঠে নাও, হ্যান্ডকাম লাগাই নাই, এমনি দিয়ে গেছে। ওই রিক্সার মধ্যে একজন পুলিশ আর্মি বসা, আমার রিক্সা আগে, আর ওই যে রিক্সা পিছনে। ঠিক পাগলা বাজারের একটা চাকার নামবো এই সময়, এই একটা রিক্সা সামনে আসবে, আটকাইল কাজটা তুলে দিল, সেলিম চৌধুরী। হ্যাঁ সেলিম চৌধুরী, আমরা এই গাড়ি থেকে প্রতিষ্ঠানিতে আমার রেস্টুরেন্টে নামেন, আপনার রেস্টুরেন্টে খামখানের কথা আমি খামখানা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ও পুলিশ করতেছে, বাজিয়া সব কিছু আছে, আমি আছে, বাজিয়া সব আসুন। আমার বললো যে আপনি আমার অফিসে বসেন। আমি আমার অফিস থেকে বসলাম, দাদা বললো বলেছিল সব গেল বাড়ি পেয়েছি। এই সমস্ত ঘটনা করে এরা এর বংশ করেছে জানেন। আমি নোয়াখালী হইলেও আমি অনেকটা পরিচয় দিচ্ছি, অনেকটা পরিচয় পেয়ে গেছি, ভদ্রঘরের সন্তান। আমার বড় ভাই আবার ওখান থেকে হাজির হয়েছে, আমার বড় ভাইকে চাইলেও করেন, উনি 200 টাকা দেবেন না, আমার বললাম আমি জানি না, চলে আসলাম। আমরা একদিন পরে আমার ফ্লাইট আমি চলে এলাম, চলে গেলেন। হ্যাঁ উমরা। মানে এই ইরাকের ঘটনা কত সালে গেছিলেন? মানে ইরাক গেছিলেন কত সালে? এই ঘটনাগুলো যে পুলিশ থানাগুলো ইরাক গেছি আমি স্বাধীনের পরে। হ্যাঁ স্বাধীনের পরে 71 আসছি, মোটামুটি দেয় আসছি 82 দিকে মনে হয়। আচ্ছা মনে হয় 82 এই ঘটনাগুলো 82 দিকে করছিল। হ্যাঁ হ্যাঁ, এই বক্তব্যের চাপটা শেষ। ওই বক্তব্য চালানোর জন্য তো পয়সা দরকার, সবাই হত দরিদ্র, পয়সা দেওয়ার কোনো চায় না। উনি ওই যে এরশাদ খানের বাংলার দুলাভাই, আর এরকম কাউকে দুলাভাই, কাউকে চাচা, কাউকে বন্ধু ভাই, দুলাভাই এরকম বানাইয়া উনি দেশ কাপের সঙ্গে ভালো করতে পারে, মানে সম্পর্ক মানে মসজিদের জন্য কিছু মসজিদের জন্য। এইভাবে এই বক্তব্য খায় রাইখা আমি চলে গেলাম ইরাকে। আপনি আইসা কাকা মসজিদটা কিভাবে পাইছিলেন?
কাকা যেভাবে মসজিদটা রেখে গেছিল, মসজিদ- দোতলা রুম মসজিদটা আমি পাকা পাইছি, পাকা ছিল, পাকা পাইছি, দোতলা পাইছি। দোতলা ছিল, পাকা করা ছিল, মানে দোতলা দোতলা, foundation। কিন্তু দোতলা ওই আগে তো এখন যেরকম এই যে ইঞ্জিনিয়ার আইসা একটা ইটি করে, Design দেয়া যায়। হ্যাঁ, এখন ওই সময় এরকম ছিল না, এটা সিদ্ধা সাবধানে। ওই সময় তেমনি মিস্ত্রিরা তারা আছে, রাজমিস্ত্রি, এরা দোতলা- বানাইলো। মানে হ্যাঁ। দোতলা কি ফাউন্ডেশন দাও নাকি নিচতলা ছাদ ছিল, উপরে টিন সেট ছিল এরকম কিছু? না, নিচতলা উপরে ছিল, উপরে ছাদই ছাদ ছিল, ছিল। ছাদই ছিল। তারপরে ওখানে ওই 2001 সালে আবার এই মসজিদ, পুরাতন মসজিদ ভাঙ্গা এই সরকারিভাবে ওই যা কিছু নিয়ম কানুন মাইনা এই মসজিদ, ইঞ্জিনিয়ার দিয়া হ্যাঁ, মসজিদ তৈরি হয়েছে। হ্যাঁ। না, কাকা যখন আপনারা ছিলেন তখন মসজিদে মুসল্লি কেমন ছিল, মানে মুসল্লি মোটামুটি ছিল, মোটামুটি ছিল। শুক্রবার হলে হয়তো দোতলায় কিছু হইতো, পুরাপুরি হতো না। দোতলা পড়তো না, না, আর নিচতলাটা সম্পূর্ণ পড়তো। এরকম ছিল। মানে আপনি মানে মসজিদে যখন দেখলেন যে তার দায়িত্ব তখনকার মসজিদের সভাপতি কে ছিল, আপনার কি মনে আছে? আমি আইসা পাইছিল, সভাপতি পেয়েছিলাম আমির আলী সাহেব, আমেরিকা কাকার। সেক্রেটারি ছিল রাজ্জাক সাহেব। আমার দর্শক, আমি আমার ওয়ারফিদার কাকা আবার একটু ফিরে আসতে চাইতেছি। যে কাকা, আপনি তো মসজিদ তখন ইরাক থেকে আসলেন, তখনকার আপনি পরিবেশ আর এখন তো আপনি মসজিদ আসছেন, এখন পরিবেশ এখন মধ্যে আপনি কতটুকু ফারাক বা তফাৎ দেখতেছেন? অনেক অনেক তো পাত এখন। মানে তখন তো আপনি যে সবুজ দেখছিলেন, ক্ষেত দেখছিলেন, এখন তো আমার রসুলপুরের মধ্যে কিছু নাই। হুম। মানে তখনকার যে ক্ষেত বা ছিল, যে জমি ছিল, খালি জায়গাগুলো ছিল, এখন রসুলপুরের কোনো খালি জায়গা নাই বলতেই চলে। হ্যাঁ। তখনকার আমি ওই এলাকা থেকে আইসা দেখছি যে অনেক জায়গা ভরাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। অভাব ছিল রাস্তার, অভাব ছিল শুধু রাস্তার। হুম, রাস্তার কথাটা আমি একটু বলতে চাই। সমস্যা নেই। মধ্য রসুলপুর একটা মিটিং দিল, ওই রফিক সাহেব তখন চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান রফিক সাহেব। হ্যাঁ রফিক সাহেব, ওই রফিক সাহেবরা আমাদের আমাদের দাওয়াত দিচ্ছে, আমরা গেলাম। তা ওখানে ওই মিটিংয়ের জন্য রফিক সাহেব সভাপতি, রফিক সাহেবের পাশের চেয়ারটার মধ্যে আমাদের হিসাবে বসেন রফিক সাহেব নিজে, আমাদের সহকারী সভাপতি। ওই মিটিংয়ের অন্য কিছু না। রাস্তা সম্বন্ধে কথাবার্তা চলছে, শেষ পর্যন্ত রফিক সাহেব বলতে আমার একটু দরকার আছে, তুমি আপনাদের রাস্তা সম্বন্ধে ডিরেকশনটা দেবো, যেভাবে দেয় ওইভাবে আমরা করে নিই, তার সুন্দর হবে। এবার রফিক সাহেব চলে গেল। ওই জসিম আর আরও ওখানে নাম মুখে আসে না, এরা বললো যে রাস্তাটা কীভাবে হইতে পারে। রবি সাহেব চলে যাওয়ার সময় বললো যে এর সাথে পরামর্শ করিয়া আপনি রাস্তার পরিকল্পনা করেন। আমার দিকে কীভাবে রাস্তাটা হইতে পারে। রাস্তাটা হবে এইখানে আপনাদের একটা মসজিদ আছে, মুসলিম রসুল আমাদের একটা মসজিদ, এই মসজিদ থেকে এই মসজিদ পর্যন্ত কোন খান্দা কীভাবে যাবে, এই যে কালকে সকালে আপনারা এবং আমরা সময় নাই না, সব বাকর ঘুরে দেখা আমরা এটা ইতিমধ্যে এইভাবে রাস্তাটা হবে। রাস্তা কি হবে? হ্যাঁ, এই কথার পরে ওখানে মিটিং শেষ করলাম, শেষ করে এসে বলছি, রাত্রে খবর পাইলাম যে ওরা ওই মসজিদ থেকে শুরু করিয়া একবারে ওখানে যাদের খেতের মধ্যে কুয়াশার ভিতর দিয়া রাস্তা দিয়ে নিয়ে উঠাইব রেড লাইন। এই মসজিদের সাথে অ্যাড করবো না, এর করবো না। আমার মাথা গরম হয়ে গেল, এটা সম্ভব না। আমার বাবা আছে তখন, বাবার বললাম যে এই ব্যাপার, এই ব্যাপারে যদি হয়ে থাকে তুমি এক কাজ করো, ওই দুর্লভ মেরে বাড়ি ওই কোনার থেকে শুরু করিয়া রেল লাইন পর্যন্ত অন্তত 2 চুকরি করে মাছ ফেলা দেয় রাত্রির মধ্যে। পারবা না? আমার পারবেন সামনা দোয়া করেন। আমি যে বললাম সামনে ব্যাপারটা যে আমাদের রাস্তা পাইতে হয়, তো এইখানে আগে করতে হবে এই রাত্রির মধ্যে দাঁড়ানোর সাথে। উনি বললো যে ভাই লোক আছে, আর লোক দিতে পারবেন, ফয়জরের আগে তারাও রেল লাইন নিয়ে প্রচুর রাস্তার মাটি ফেলা ফেলে রাস্তার মধ্যে 2 চুকরি করে মাটি ফেলাইতে পারবো। রাস্তার মতো। হ্যাঁ, রাস্তা না, একটা নমুনা হোক। আমি ওদের ঠিক করে মানুষ ঠিক করেন।
পয়সার বেলা শেষে পর দিয়ে গেল তো ব্যবস্থা হবে। আমরা না হয় আমরা দুজনে এটা দেওয়া দেবো এই কথা বলে আসলাম আমি মানুষ লাগাই যা একেবারে ভোরবেলা এই জন্য পর্যন্ত মাটি ফেলাই দিয়ে গেল। মাটি ফলাই গেছে ওরা যদি রাগ হয়েছে এখন এখন আমার মেরে হয় এত রাগ হয়েছে চলছে আমি এখান থেকে রাস্তা করতেছি আমি আবার বাড়ি থেকে ওইখানে বট গাছ আছে একটা প্রেগনেন্ট বাসে ওখান থেকে বই দিছি আমার না পাক কামাই কামাই খবর পেয়া সুলতান মাদুর ওখানে দিয়ে আমার খুব খুব রাগ রাস্তা কাটিকে আমি তখন দাদা খানে কোনো আমি কাটাইতেছি আমি কাটিছি কেন রাস্তার দরকার নেই আমার রাস্তা কিন্তু আপনাদের জন্য আমার কি রাস্তার দরকার নাই মনে হয় একটু রাগারাগি হয়েছে। লাগালাগি হলো ওরা ওই দিনে ওই ফকরের দল খেতে মতো মাটি কাটতে শুরু করছে তারাও এখন রাস্তা শুরু করলো। ওখানটা লেনদেন দিয়ে ওঠাই গো ওই আগে আগের পরিকল্পনা তো রাস্তা কাটা শুরু করছে বলে ওরা খবর পাইছে সুনীল ফকিরের দলের ছেলে ও আইসা কোথাও সব ফালাই না আমি এক্ষুনি যাবো থানায় আমার ক্ষেত্রে কে মারি খানায় তার এই ক্ষমতা এই ওরা স্টক করলো স্টক করে আল্লাহ মেহরনে শেষ পর্যন্ত আবার ওই এই রাস্তার সাথে ওই দিক দিয়ে ঘুরে আইসা আপনার রাস্তা এই যুগ হইলো মানে এই আবার পরিকল্পনা হলো। ওই রাস্তায় এটা ওই রাস্তাটা। ওই রাস্তায় আল্লাহ মেহরনে দেখে এখন যাক কাকা ধন্যবাদ। কাকা ওই সময় তো রাস্তাঘাটে ছিল, বর্তমানে আপনার রাস্তাঘাটে মানে আপনাদের প্রকল্প আপনি কি হাতে নিচ্ছেন বা কিভাবে করছেন বর্তমানে? রাস্তাঘাটের প্রকল্প তো এখন আমরা হাতে নেই না, আগে ছিল মালিকানাধীন, এখন এটা হয়ে গেছে ইউনিয়ন কাউন্সিল হয়েছে। এখন এই যে রাস্তাটা আছে এইটা আবার এক হিসাবে এই এলাকার জন্য মেইন রাস্তা। মেন রাস্তা আছে। এটা সাধারণত এমপি ছাড়া এই রাস্তা এমপি সাহেব বরাদ্দ দিয়ে রাস্তা করেছে। টাকা রাস্তা আছে আমাদের এমপি সাহেবের অনুদানের মাধ্যমে রাস্তা রয়েছে। জি 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 এখন আবার আমরা একটু চেষ্টায় আছি যে আবার ফিরা রাস্তাটা আবার উঁচা করার জন্য। উঁচা কইরা পাকা করার একটা ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টায় আছি। চেষ্টা আছে। এই হলো কথা। কাকা আমাদের বলছে যে আমাদের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাস্তা আছে, আমাদের মসজিদ মাদ্রাসা আছে, কারণ অতীতে আমরা কাকাতে শুনলাম মসজিদটা কিভাবে হলো, মাদ্রাসা কিভাবে হলো, এটা নিয়ে যখন যেটুকু আছে এটা আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে, যেটা কি করা বা কিভাবে কি করা? এখন শিকদার সাহেব আরো যারা আসছিল এরা এটা গোড়াপত্তন করছে, জি এটা পর্যায়ক্রমে আমিও থাকবো না, আরেকজন আসবে, সে আরো ডেভেলপ করার চেষ্টা করবে, আরেকজন আসবে, সে আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক একজনের পর একজন হাল ধরবে আসবে, মসজিদগুলো। তাই না? তো এখন আমি যতদিন এখন যে আসি আমাদের একটা আশা আছে, আপাতত মসজিদটা আমরা ধরবো না, কিন্তু মাদ্রাসার কাজ ধরবো। এই যে এখন এই যে খবর দিল ইন্ডিয়ানের সব আসছে, মাদ্রাসাটার কাজ করবো, আর এই রাস্তাঘাটগুলি এখন আবার ফিরিয়া নতুন কইরা সরকারি অনুদান আনতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন, সময় লাগে। আজকে একটা অ্যাপ্লিকেশন করলে আবার দৌড়াদৌড়ি করে এটা হয়তো 6 মাস 1 বছর চলতে অনেকগুলো ফাইল, এটা এখন আমরা প্রসেসিং এর মধ্যে আসছি আর কি। তা আশা করি এটা রাস্তাঘাটও হবে। আর মাদ্রাসাটা এটা আল্লাহর রহমতে আমার এলাকার জনগণ যে সময় যা চাই দেয়, আশেপাশে যে এই মিল ফ্যাক্টরি আছে এর অনুদান দেয় আমাদেরকে ভালোই। মেলে প্রায় 2 বছরের মধ্যে 28,80,000 টাকা দিয়ে এই যে মাদ্রাসাটা জায়গাটা ক্রয় করলাম। আবার এখন এই যে মাদ্রাসার কাজ করছি, ইনশাল্লাহ 3 তলা পর্যন্ত করবো। আমার জনগণ এবং আশেপাশে থেকে আমরা কিছু অনুদান আনি। মাদ্রাসা কয়তলা ফাউন্ডেশন দিয়ে তুলতেছেন এখন? এখন আমরা আপাতত যে আমাদের মসজিদটি হলো 7 তলা ফাউন্ডেশন করা যাবে, যেভাবে আমরা করছি নিচে থেকে পাইলিং করেছেন। আমরা ওই পর্যায়ে আমরা ওই মাদ্রাসা 7 তলা ফাউন্ডেশনের চিন্তা ভাবনা এইভাবে করবো। এই যে ইঞ্জিনিয়ার এখন আসছে ওনার থেকে পরিকল্পনা নিয়ে সবকিছু নিয়ে আপনার, যেহেতু বর্তমানে আমি সভাপতি, আমার পরিষদ আছে, সেক্রেটারি আছে, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এলাকাবাসীর কাছে যখনই মসজিদ মাদ্রাসার জন্য বা রাস্তাঘাটের জন্য, শাখা রাস্তার জন্য যে সময় যা কিছু চাই আমাদেরকে দেয়, এবং আমরা গোড়াপত্তনটা করি আমার এলাকার মানুষের অনুদান দিয়া। তারপরে মেল ফ্যাক্টরি আছে 2-4টা আছে, এদের থেকে আমরা কিছু পাই, এর দ্বারা আমরা কাজ চালাই যাইতেছি আর কি। তো এখনও মাদ্রাসার কাজ আমাদের কাছে যেই টাকা পয়সা আছে ইনশাল্লাহ ভালোই আছে। তারপরও আশেপাশে 2-4 জন আছে যারা অনুদান আমাদেরকে দেয়,
এদের থেকে আমরা কিছু আশা করতেছি যে পাবো। আর একটু কথা বলি আমার সামাজিক যে অবস্থাটা, আগের সমাজটা ছিল ওই মোটামুটি শান্তশিষ্ট, আমরা বেশি শান্তশিষ্ট। এখন কিছু উচ্ছৃঙ্খল পোলাপান, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এইটা ওইটা, এগুলি নিয়ে আগে যারা পরিচালনা করতো এরা কিন্তু মোটামুটি সামাজিকভাবে পরিচালনা করতো। এখন কিন্তু আমাদের এদের সাথে যুদ্ধ করতে হয়। এখন তোমাদের মতো যারা ইয়ং আছে এদেরকে নিয়েই আমরা লড়ি, একটা কিছু করি। তো এই পরিবর্তনটা আমরা যদি যৌথভাবে সম্মিলিতভাবে এদেরকে মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আসে, তারপর একটু ঝুঁকি মারে এদেরকে, আমার উদ্দেশ্য লিখে আমি হয়তো আর 5 মাস 6 মাস আমার মেয়াদ আছে, এরপরে আমি থাকবো না। আমার উদ্দেশ্য লিখে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে আমার পরবর্তীতে যারা আসে এরা যেন সেই সুখ শান্তিটা ভোগ করে শান্তিপ্রিয়ভাবে জনগণের খেদমত করতে পারে বা এলাকার উন্নয়নের কাজ করতে পারে। কিন্তু মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এদেরকে উৎখাত করতে হবে। অনেক আমরা আসি মোটামুটি ভালো পর্যায়ে আসি। তো এখন আমার কথা হলো কি, এদেরকে যদি আমরা এই 6 মাস আমার বয়স আছে, মেয়াদ আছে, এর মধ্যে নীতি নকট করি, তাহলে মনটা তৃপ্তি পাবে, শান্তি পেব। আমার এলাকার ছেলে পেলে, ভবিষ্যৎ বংশধর, এরা লেখাপড়ার দিকে মনোযোগ হবে। ধন্যবাদ কাকা। এখন আমাদের একটা কথা হচ্ছে কাকা, আমরা কুড়িঘর একটা সামাজিক সংগঠন, আমরা এলাকার জন্য আমাদের সাধ্যমতো যদি করি, তো আমরা অবশ্যই আপনাদের সবসময় পাশে আছি। আমাদের থেকে আমরা কী করতে পারি আপনাদের সাথে, আমরা সবসময় প্রস্তুত আছি, যাতে আমাদের দ্বারা কী করা সম্ভব যে আপনাদের সাহায্য করার জন্য। বা আমাদের সংগঠন হিসেবে কোনো সংগঠন নেই বর্তমানে, তো আমাদের দ্বারা আপনাদের কী আশা আছে যে আমরা এই আশাগুলো পূর্ণ করতে পারি। আমরা চেষ্টা করবো অবশ্যই আপনার সাথে থাকার জন্য। এখন বৃহত্তম যতগুলি সংগঠন আছে তোমাদের মতো যুবকদের, আমি মনে করি যে সর্বদিক দিয়া তোমরা অনেক আগে বেড়ে আসো, এবং তোমরা যে কোনো কাজ করলে, যে আমরা যারা মুরব্বী আছি এদের কাছে যদি বলো কাকা এই কাজটা আমরা করতে চাই, আমার কাছে লাগে তোমাদের প্রতি আমাদের 100% বিশ্বাস আছে, সেইটা তোমরা অর্জন করতে পারছো। আমরাও দোয়া করি, এবং তোমরা এই সমাজের সাথে জড়াইয়া, আমরা যারা সমাজ চালাই এদের সাথে জড়িত হইয়া যদি আমাদেরকে মানে দাওয়াত করো আর কি, এই যেরকম ইনভাইট করলাম, এরকম করো, তোমরা আরও অনেক উপরে দিতে পারবে। একসময় আমরা আশা করি যে এই সমাজটা তোমাদের থেকে আমাদের থেকেও ভালো তৈরি হয়ে আসবে। এই সমাজটা পরিচালনা তোমরাই করবা, এবং খালি সমাজ না, পুরো এলাকার আমি দোয়া করি, এবং আমি আশাবাদী তোমরা অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ। তোমরা ওই বিশ্বাসটা অর্জন করতে পারছো। দর্শক, আমরা অবশ্যই কাকার কাছে যেয়েছি। কাকা, আপনি তো আমাদের অনুষ্ঠানে আসলেন, দেখলেন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি কিছু অবশ্যই জানেন, তো আপনি কেমন অনুভূতি করলেন আমাদের অনুষ্ঠানে? আপনাদের কী চিন্তা ভাবনা আমাদের সংগঠনকে নিয়ে, এই কুড়িঘর মানুষ সেবার জন্য আর কী করতে পারে, আপনার পরামর্শ দিয়েছেন? কুড়িঘর সম্বন্ধে আমি যতটুকু জানি, প্রথম থেকে এরা খুব সুশৃঙ্খলভাবে চলতেছে, এবং বিদ্যুতের সাথে এরা সবসময় জোর একটা কাজ করে, জানি সংগঠনের নাও থেকে থাকে। আমি এখন আশা রাখি এটা ওনাদের কাছে। বাদশাহ আকবর 14 বছর বয়সে গেছিল হজম করছে, তখন রাষ্ট্র চালাতেন বৈরম খান। সেই বাদশাহ আকবর পূর্ণবয়স্ক হলো, মানে কত বছর বয়সে বৈরম খান সদস্য ছেড়ে দিত। তোমরা যদি এই কুড়িঘর নিয়ে যদি সচেতনভাবে এবং এলাকার উন্নতির জন্য কাজ করে দাও, একদিন এই এলাকার সম্পূর্ণ শাসন, উন্নয়ন এবং সামাজিক যত কাজ আছে তোমার হাতে চলে আসতে আশা রাখি। তো তোমরা ঠিক এইভাবেই করে দাও। আর যদি এর মধ্যে তোমরা কিছু লোককে ছাড় দাও, মধ্যে গান্ধী বা ওই শিক্ষাকে কিছু করে ছাড় দাও, যদি তোমরা আগে পারবে না। তোমরা একত্রে সবাই ওই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, এবং নিজেরা সঠিকভাবে স্বচ্ছভাবে আমাদের কাজ করতে হবে।
ধন্যবাদ কাকা। আসলে আমরা কুড়িগ্রাম সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সামাজিক কাজে। আপনি আমাদের ইনশাআল্লাহ যে কোনো সামাজিক কাজে আমাদের অবশ্যই ডাকবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো, আমাদের সাধ্য মতো চেষ্টা করবো। তো ধন্যবাদ কাকা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের একটু সময় দেওয়ার জন্য। দর্শক, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখলেন প্রজন্ম চোখ রসিকপুর। আজকে আমাদের দুজন অতিথি বাইতুল আমাজামের মসজিদের সর্বপ্রথম সভাপতি এবং বর্তমান সভাপতি। আশা করি আপনাদের প্রোগ্রামটা ভালো লেগেছে। তো আমাদের এই পর্বের সাথে পরবর্তী পর্বে আমাদের অন্যান্য যে অতিথি থাকবে তাদেরও অবশ্যই আপনারা দেখবেন। আশা রেখে আজকে আমাদের প্রজন্ম চোখ রসিকপুর অনুষ্ঠানটা আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।